প্রফেসর ইউনূস রোহিঙ্গাদেরকে বলেছেন আগামী ঈদে আপনারা বাড়িতে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবে। প্রফেসর ইউনূস কি পারবেন? যে 12 বাদ দেন না, 1 লাখ যেতে পারবে? কোনো গ্যারান্টি জানি না। অনেকে আবার মনে করে বাপরে ডক্টর ইউনূস তো জাদু জানে, কত কি করে ফেলছেন। মানে হয় কি জানেন, যেই সব বক্তৃতা একটু নিরস টাইপের হয়, বেশি তত্ত্ব থাকে, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুনতে অত মজা লাগে না, তখন আর ধৈর্য থাকে না। মানে আপনি যদি সিনেমা দেখতে যান তাহলে একটা মারপিটের ছবি দেখতে খুব ভালো লাগে, আরে বাপ রে বাপ কত অ্যাকশন। কিন্তু ওই ছবিটাই যদি মনে করেন একটা আর্ট ফিল্ম টাইপের হয়, খুব ভালো ভালো কথাবার্তা বলে, তখন দূরে তো প্রেশার বাড়ে গেলে কী দরকার, ওইটা ভালো লাগে না। তো বক্তৃতাও এরকম হয় যে এই বক্তৃতার মধ্যে নির্যাস বেশি, হয়তো যার গুরুত্ব বেশি, ওইটা ভালো লাগে না। কিন্তু গলা ফাটিয়ে যদি একবার বলে তোকে দেখে নেবো সরকার, তুই কী করিস, বলার জন্য এখনই সরকারকে কলারে ধরে ফেলেছে। কিন্তু এরকম তো পারা যায় না। আপনি যত গরম বক্তৃতাই করেন, কাল যদি ভারত চুক্তি করতে রাজি না হয়, আপনি চুক্তি করতে যে বাধ্য করতে পারবেন সেটা কিভাবে? প্রফেসর ইউনূস কি পারবেন? উনি রোহিঙ্গাদের কাছে বক্তৃতা করতে গেছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গিয়ে বক্তৃতা করেছেন না আগামী ঈদের মধ্যে, ওই আগামী ঈদে আপনারা বাড়িতে গিয়ে ঈদের নামাজ পড়তে পারবেন। রোহিঙ্গাদেরকে বলেছেন। রোহিঙ্গারা যেতে পারবে? কথা বুঝেছেন আমার প্রশ্ন? যে রোহিঙ্গা প্রায় 12-13 লাখ এখন আমাদের দেশে আছে, ওই 12-13 লাখ রোহিঙ্গা আগামী ঈদে বাড়ি যেতে পারবেন? আচ্ছা 12-13 বাদ দেন না, 1 লাখ যেতে পারবে? কোনো গ্যারান্টি জানি না। হ্যাঁ বলতে পারি না। অনেকে আবার মনে করে বাপরে ডক্টর ইউনূস তো জাদু জানে, কত কি করে ফেলছেন, উনি পারতেও পারে, এরকম মনে করে অনেকে। হ্যাঁ এইটা ঠিক যে ইউনূস সাহেবের সরকার আসবার পরে ওরা শেখ মুজিবের মতো পা চাটে না, ওরা শেখ মুজিবের মতো হাঁটু গেড়ে বসে থাকছে না, মোদি সাহেব কী বলে তাই আমাদেরকে পালন করতে হবে। তারা নিজেদের মতো করে নিজেদের কথা বলে। আগে যেমন সেলফি তোলার জন্য শেখ হাসিনা বাইডেনের পেছনে দৌড় দিত না, দেখেছেন ছবি মনে আছে? এখন আমেরিকার অনেক বড় বড় লোক, বিশ্বের বড় বড় মানুষ যারা বাইডেনের সমান বা বাইডেনের চাইতেও বড়, তারা আমাদের ইউনূস সাহেবের সাথে এসে ছবি তোলেন। কিন্তু তারপরেও আমি বলি, ডক্টর ইউনূসকে এত সম্মান দেওয়ার পরেও আমি বলি, উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, মানে প্রধানমন্ত্রীর সমান। ওনাকে যদি ভারতের প্রধানমন্ত্রী দেখাই না করে, এই ফারাক্কা নিয়ে কথা না বলে চুক্তি করতে রাজি হয়, তাহলে ভারতকে বাধ্য করা যাবে এই রকম কিছু তো নেই। এই যে শুনলেন না, নদী যেটা ভারতের মধ্যে দিয়ে গেছে, দুনিয়াতে তো আইন কানুন থাকতে পারে, দুনিয়া চলবে কেমনে? যে জায়গা থেকে নদীটা শুরু হয়েছে, তারপরে নদী যত দূর দিয়ে গেছে, আমার দেশের মধ্যে দিয়ে নদী যদি বইতে থাকে, আমি সেই নদীর পানি পাবো না। আপনি নিজের দেশের মধ্যে বাদ দিয়ে সে পানি নিয়ে যেতে পারেন? পারে না, তাহলে দুনিয়া চলবে কীরকম করে? অতএব এরকম করে রাষ্ট্রসংঘ মানে সারা দুনিয়ার যতগুলো দেশ আছে তাদের দিয়ে যে জাতিসংঘ, তার কতগুলো বিধান আছে। দুঃখজনক হচ্ছে সেই বিধান আমাদের দেশে কার্যকর নয়। আমরা সেই রকম কোনো আইনে স্বাক্ষর করি নাই, ভারত করেনি, চীন করেনি। খেয়াল করবেন, বেশি নদী তো চীন থেকে নদী বেরিয়ে ভারতের মধ্যে দিয়ে গেছে। কোনো নদী নিশ্চয়ই, অনেকগুলো নদী ভারত থেকেও তো উৎপন্ন হয়েছে বা শুরু হয়েছে, কিন্তু এই নদীগুলো সেই দেশ দিয়ে আসে। চীনও কোনো জায়গাতে এরকম বাধা তৈরি করেছে, যেটা ভারত অভিযোগ করে। তো ভারত তো চীনের সাথে পারে না, বাংলাদেশের সাথে পারে। পাকিস্তান বলতে পারে তুমি যদি সিন্ধুর পানি না দাও, ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উড়িয়ে দেবো। মিসাইল দিয়েও যদি না পারি, তাহলে বোমা মেরে আণবিক অ্যাটম বোমা দিয়ে তোমার দেশ উড়িয়ে দেবো। ওর তো অ্যাটমিক বোমা আছে। নর্থ কোরিয়ার যে এক প্রেসিডেন্ট, একটা পাগল টাইপের লোক, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত, ভাই তোমার সাথে আমি যুদ্ধে টুদ্ধে পারবো না, কিন্তু অ্যাটম বোম মেরে দেবো দরকার লাগলে। আরে ট্রাম্প তো একটা পাগল টাইপের লোক, সেই মনে করে ও এটা তো আমার চেয়ে বড় পাগল, ও যদি সত্যি বোমা মেরে দেয়, তাইলে শক্তি এরকম